where the mind is without fear and the head is held high, where knowledge is free. প্রিয় ছাত্রছাত্রী, আমি আবার তোমাদের সামনে এসে উপস্থিত হয়েছি। এই যে বিদ্যালয়ের আঙ্গন আজকে বন্ধ, তো জেলা প্রশাসন এবং মালদা জেলা শিক্ষা বিভাগের তরফ থেকে যে ক্লাসের ব্যবস্থা করা হয়েছে, অসংখ্য ধন্যবাদ জানাই মালদা জেলা প্রশাসন এবং শিক্ষা বিভাগকে। আমি অশোক মণ্ডল, রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক, মালদা মডেল মাদ্রাসা অ্যান্ড হায়ার সেকেন্ডারি। আমি আজকে তোমাদের ক্লাস 11-এর 4th অধ্যায়ে পার্ট বি, কিন্তু বাংলা ভার্সনে সেটা 5ম অধ্যায় দেখাবে। আমাদের যে সিলেবাস, ইংলিশ যে সিলেবাস, এটা হচ্ছে 4th অধ্যায়ের বি পার্ট। বি পার্টে আছে গণতন্ত্র এবং একনায়কতন্ত্র। আমি বিগত ক্লাসে তোমাদের গণতন্ত্র কী, গণতন্ত্রের আদর্শ কী, তার বৈশিষ্ট্য, ক্লাসিফিকেশন, এইসব নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আমরা জেনেছি যে গণতন্ত্র বিষয়টা কি, তার উদ্ভব, যে ডেমোক্রেসি যার ইংরেজি প্রতিশব্দ, ডিমোস এবং ক্রেটোস, এই দুটি গ্রিক শব্দের সমন্বয়ে যে ডেমোক্রেসি শব্দের উৎপত্তি আমরা বিগত ক্লাসে বোর্ডে খুব সুন্দরভাবে তোমাদের দেখিয়েছিলাম। ডিমোস মানে জনগণ, ক্রেটোস মানে শাসন। এই যে গণতন্ত্রের যে ব্যুৎপত্তিগত অর্থ, ডেমোক্রেসির যে ব্যুৎপত্তিগত অর্থ, ডিমোস আর ক্রেটোসের যে সমন্বয়ে জনগণের শাসন। ডিমোস মানে জনগণ আর ক্রেটোস মানে শাসন, জনগণের শাসন। আমরা জেনেছি বিগত ক্লাসে, জেনেছিলাম যে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ক্ষেত্রে সাম্যের উপর ভিত্তি করে যে শাসন ব্যবস্থা, সেটাই তো গণতন্ত্র। এই গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকারী, সমস্ত ক্ষমতার উৎস জনগণ। জনগণই ঠিক করবে কোন দল, কোন পার্টি ক্ষমতা দখল করবে। তার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করার অধিকারী গণতন্ত্রে জনগণ। নির্বাচক মণ্ডলী অর্থাৎ যারা ভোটার, তারা। আমরা জেনেছিলাম যে জাতি, বর্ণ, ধর্ম, স্ত্রী, পুরুষ, গরিব, বড়লোক নির্বিশেষে প্রত্যেকটি প্রাপ্তবয়স্ক মানুষ যা নির্বাচনের মধ্য দিয়ে সরকারের প্রশাসনিক কাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণ করার যে প্রক্রিয়া, সেটাই গণতন্ত্র। আমরা বলেছিলাম যে আব্রাহাম লিঙ্কনের সংজ্ঞাটা বিগত ক্লাসে আমরা বলেছিলাম যে গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। যে জনগণের জন্য, জনগণের দ্বারা পরিচালিত জনগণের সরকার। অবস্থা, পদমর্যাদা দিক থেকে মানুষ যাই হোক না কেন, অবস্থা যাই থাক না কেন মানুষের, প্রত্যেকে সমমর্যাদার অধিকারী। এটা আমরা গণতন্ত্রে দেখেছিলাম। তো আমরা গণতন্ত্রে আমরা বিস্তারিত যাব না। আমরা যাব কোথায়, যে গণতন্ত্রের সুবিধা বা অসুবিধা কি। বিশ্বের বিভিন্ন দেশ
বিভিন্ন দেশে বিভিন্ন রাষ্ট্রে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তিত। আমাদের দেশ ভারতবর্ষেও গণতান্ত্রিক ব্যবস্থা প্রচলিত এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে আমাদের দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বিদ্যমান। তো এই যে গণতান্ত্রিক যে ব্যবস্থাপনা, গণতন্ত্রের যে মহান আদর্শ কি? সাম্য, মৈত্রী, স্বাধীনতা, সম্প্রীতি, সহিষ্ণুতা, ভ্রাতৃত্ববোধ, এটা যে গণতান্ত্রিক আদর্শ। আর গণতন্ত্রের মূল মন্ত্র হচ্ছে এই যে সাম্য, মৈত্রী, স্বাধীনতা। এটা হচ্ছে গণতন্ত্রের মূল মন্ত্র। সাম্য, মৈত্রী, স্বাধীনতা ছাড়া গণতন্ত্র প্রকৃত অর্থে বিরাজ করতে পারে না। আমরা দেখব যে গণতন্ত্রের সুবিধা অসুবিধাগুলো কি। এখানে অনেক কথাগুলো আসবে, বাস্তব উদাহরণ দিয়ে আলোচনা করব। বিতর্ক করার জন্য নয় বা কোনো সরকারকে ছোট করার জন্যও নয়, তোমাদের স্বার্থে, তোমাদের বোঝানোর স্বার্থে অনেকগুলো উদাহরণ আসবে, বাস্তব উদাহরণ। কেন্দ্রীয় সরকারও হতে পারে, আমাদের রাজ্য সরকার হতে পারে, এবং আঞ্চলিক যে বিভিন্ন স্থানীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, পৌর শাসন ব্যবস্থা, সেগুলো আমরা আলোচনার মধ্য দিয়ে হয়তো আসতে পারে, আবার নাও আসতে পারে। আমরা আলোচনা করব। তাহলে সাম্য, মৈত্রী, স্বাধীনতা, সম্প্রীতি, সহিষ্ণুতা, ভ্রাতৃত্ববোধ, এটা হচ্ছে গণতান্ত্রিক আদর্শ বা মূল্যবোধ। এই আদর্শ মূল্যবোধ কতটা আছে আমরা দেখে নেব। সুবিধা অসুবিধার মধ্য দিয়ে কতটা আছে না সে দেখে নেব। আমরা দেখব সুবিধা। বা পক্ষে যুক্তি। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী গণতন্ত্রের ধারা, গণতন্ত্রের যুক্তি দিতে গিয়ে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে। জেস মিল, জন স্টুয়ার্ট মিল, বেনথাম, টকভিল, বার্কার, ব্রাইস, ল্যাস্কি, এরা গণতন্ত্রের পক্ষে। এরা কি বলেছেন? যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হচ্ছে সর্বশ্রেষ্ঠ শাসন ব্যবস্থা, এর কোনো বিকল্প হতে পারে না। অন্যদিকে লেকি, হেনরি মেইন, কার্লাইল, ট্রিটস্কে, নিটসে, এরা হচ্ছেন গণতন্ত্রের বিপক্ষে। এরা বলছেন গণতন্ত্র প্রকৃত অর্থে বিরাজ করতে পারে না। গণতন্ত্রের যে মহান আদর্শ আমরা দেখলাম, সাম্য, মৈত্রী, স্বাধীনতা, এটা বিরাজ করতে পারে না। কারণ মানুষ স্বার্থপর, মানুষ ক্ষমতালোভী, মানুষ আত্মকেন্দ্রিক, মানুষ দলীয় মনোভাবাপন্ন, দলীয় সংকীর্ণতা ঊর্ধ্বে উঠতে পারে না। তাই এরা গণতন্ত্রের বিপক্ষে গেছেন। আমরা দেখি প্রথম যুক্তিটা কি। গণ সার্বভৌম, গণ সার্বভৌমিকতা। এক, গণ সার্বভৌম কি বলতে আমরা কি বুঝি? গণ মানে জনগণ, জনগণের সার্বভৌম। গণতন্ত্রের প্রথম সুবিধা হচ্ছে জনগণের সার্বভৌম প্রতিষ্ঠা সম্ভব গণতন্ত্রে। যে জনগণের সার্বভৌম প্রতিষ্ঠা সম্ভব গণতন্ত্রে, কারণ গণতন্ত্রে সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে
জনগণ কোন দল ক্ষমতায় আসবে, কোন দলকে ক্ষমতা থেকে অপসারণ করা হবে, তার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করার অধিকারী গণতন্ত্রে জনগণ। জনগণ এই সরকারকে পরিবর্তন করতে পারে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্র কোন কোন সিদ্ধান্ত গ্রহণ করবে, যদি সেটা দেশের পক্ষে মঙ্গল না হয়, তাহলে পরবর্তী নির্বাচনে জনগণ সেই সরকারকে ছুঁড়ে ফেলে দেবে। তার মানে গণসার্বভৌমিকতা প্রতিষ্ঠিত। এখানে এইরূপ গণতন্ত্রে শাসক বর্গ যদি সে কেন্দ্র হোক, রাজ্য হোক, বিভিন্ন দেশের শাসক বর্গ যদি অপদার্থ হয়, শাসক বর্গ যদি দুর্নীতি পরায়ণ হয়, জনগণের স্বার্থ বিরোধী কাজকর্মে লিপ্ত হয়, দুর্নীতিগ্রস্ত হয়, তাহলে পরবর্তী নির্বাচনে জনগণ তার যোগ্য জবাব দেবে এবং সরকারকে ক্ষমতাচ্যুত করবে। তাহলে গণতন্ত্রে জনগণের অসীম ক্ষমতা রয়েছে, অর্থাৎ গণতন্ত্রে জনগণের সার্বভৌমিকতা সুপ্রতিষ্ঠিত। আইনের দ্বিতীয় হচ্ছে কি, আইনের শাসন। আইনের শাসন গণতন্ত্রের আরেকটি যুক্তি হচ্ছে, পক্ষে যুক্তি হচ্ছে কি বা সুবিধা হচ্ছে কি, আইনের শাসন প্রতিষ্ঠা একমাত্র গণতন্ত্রে সম্ভব। কারণ গণতন্ত্রে আইনের যথাবিহিত পদ্ধতি ছাড়া জনগণের বিরুদ্ধে বা জীবনের অধিকার বা সম্পত্তির অধিকার থেকে জনগণকে বঞ্চিত করা যাবে না। আইনের অনুশাসন এবং রাষ্ট্র প্রত্যেক মানুষের জন্য আইনের সুরক্ষা দেবে, আইনের শাসন প্রতিষ্ঠা করবে এবং সেটা জনগণের দ্বারা পরিচালিত যে সরকার, জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধির দ্বারা যে গভর্নমেন্ট তৈরি হয়, সেখানে সরকার দায়বদ্ধ থাকে তার উপযুক্ত অনুশাসন দিতে। তাহলে এই গেল আইনের অনুশাসন, আইনের শাসন প্রতিষ্ঠা। 3 হচ্ছে কি, মানুষের মর্যাদা। মানুষের মর্যাদা প্রতিষ্ঠা। গণতন্ত্রে মানুষের মর্যাদা সুপ্রতিষ্ঠিত হয়, কারণ এখানে এই গণতন্ত্রে যেহেতু মানুষের একটা রায়দানের একটা ভূমিকা থাকে, গণতন্ত্র যেহেতু সংখ্যা গরিষ্ঠের শাসন, যেহেতু ক্ষমতায় টিকে থাকা না থাকা জনগণের উপর নির্ভরশীল, সেহেতু গণতন্ত্রে জনগণ খুব মর্যাদার আসনে আসীন। অভিজাততন্ত্রে, স্বৈরতন্ত্রে, রাজতন্ত্রে জনগণকে সেরকম মর্যাদা দেওয়া হয় না। যেহেতু একটা নির্বাচিত, জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সরকার তৈরি হয়, সে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থায় হোক, রাজ্য শাসন ব্যবস্থা হোক বা কেন্দ্রীয় শাসন ব্যবস্থা বা সরকার হোক, সর্বত্রই জনগণের একটা বিশাল ভূমিকা থাকে। তাই রাজনৈতিক নেতৃবৃন্দ বা কর্মীরা জনগণের মর্যাদার দিকে লক্ষ্য রেখে তাদের যাবতীয় দলীয় কার্যাবলী সম্পাদন করার চেষ্টা করেন এবং যথাযোগ্য মর্যাদা দিয়ে, হ্যাঁ, তার এর বিরুদ্ধে বিতর্ক হতেই পারে। জনগণের মর্যাদা ততদিন আমরা যা দেখতে পাই, নির্বাচন আগে পর্যন্ত। নির্বাচন হয়ে গেলে জনগণের মর্যাদাকে ছুঁড়ে ফেলার চেষ্টা করা হয়। তবে এটাও আবার ঠিক যে জনগণের মর্যাদা যদি দিতে না শেখে যে কোনো সরকার, যে কোনো দলেরই হোক না কেন,
তাহলে জনগণ সেই সরকারকেও ছুঁড়ে ফেলে দেবে। অতএব মর্যাদার সাথে গণতন্ত্রে জনগণকে বিচার করা হয়। এরপরে হচ্ছে স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ। 4, স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ। স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ একটা গণতন্ত্রের পক্ষে যুক্তি। স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ হচ্ছে গণতন্ত্রের একটা অন্যতম সুবিধা। কি গণতন্ত্রে আইন বিভাগ, শাসন বিভাগ, এই দুটি বিভাগ থেকে, ওই দুটি বিভাগের প্রভাব থেকে মুক্ত রেখে স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ প্রতিষ্ঠা করা হয় একমাত্র গণতন্ত্রে। আইন বিভাগ বা শাসন বিভাগ বিচার বিভাগের প্রতি কোনো রকমভাবে হস্তক্ষেপ করতে পারবে না। এর ফলে জনগণ তার ন্যায়ের বিচার পাবে। তাহলে এই গণতন্ত্রে যেহেতু স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ থাকে, একেবারে আইন এবং শাসন বিভাগের প্রভাব মুক্ত, এই ক্ষেত্রে জনগণের ন্যায় পরায়ণতা, জনগণের স্বার্থ সুরক্ষিত, জনগণের যে বিচার তা সুনিশ্চিতভাবে বিচার বিভাগ রায়দানের মাধ্যমে কার্যকর করে তুলতে পারে। এবং শুধু তাই নয়, মানুষের অধিকার রক্ষার জন্য, মানুষের মৌলিক কর্তব্য রক্ষার জন্য এবং সংবিধান ব্যাখ্যাকর্তা হিসেবে বিচার বিভাগ তার সমস্ত রায়দান করে থাকেন। এবং নাগরিকদের অধিকার রক্ষার ক্ষেত্রেও বা রক্ষাকর্তা হিসেবে বিচার বিভাগ গণতন্ত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ হচ্ছে গণতন্ত্রের একটা অন্যতম সুবিধা। কারণ এটা সাংবিধানিক গণ্ডির মধ্য থেকে সংবিধানের পবিত্রতা রক্ষার মধ্য দিয়ে, নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার মধ্য দিয়ে বিচার বিভাগ তার কার্যাবলী সম্পাদন করে সম্পূর্ণভাবে স্বাধীন এবং নিরপেক্ষ থেকে, অর্থাৎ শাসন ও আইন বিভাগের প্রভাব থেকে মুক্ত হয়ে। সাম্য, মৈত্রী, স্বাধীনতার উপযোগী। 5 নম্বর হচ্ছে কি সাম্য, মৈত্রী ও স্বাধীনতার উপযোগী। সাম্য, মৈত্রী, স্বাধীনতার উপযোগী গণতন্ত্রের আরেকটি সুবিধা। একমাত্র গণতান্ত্রিক রাষ্ট্রে জাতি, বর্ণ, ধর্ম, স্ত্রী, পুরুষ, গরিব, বড়লোক নির্বিশেষে আইনের চোখে সকলে সমান। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় আইনের চোখে সকলে সমান এবং আইন কর্তৃক সকলে সমানভাবে রক্ষণাবেক্ষণ পাবে। এই যে আইনের চোখে সকলে সমান, একজন প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি থেকে শুরু করে একজন সুইপার পর্যন্ত একই আইনের অধীন, এটা গণতন্ত্রে। এবং আইন সকলকে সমানভাবে রক্ষণাবেক্ষণ দেবে, সকলকে রক্ষণাবেক্ষণ সমানভাবে দেবে। অর্থাৎ এর মধ্য দিয়ে সাম্য, মৈত্রী, স্বাধীনতা প্রতিষ্ঠিত হয় গণতন্ত্রে। যে এখানে
প্রত্যেকটি মানুষ নিজ নিজ ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করবে, পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করবে, মৈত্রীর বন্ধনে আবদ্ধ হবে। তাহলে গণতন্ত্রের একটা অন্যতম সুবিধা হচ্ছে কি সাম্য, মৈত্রী, স্বাধীনতা প্রতিষ্ঠা করা সম্ভব গণতন্ত্রে। আমাদের ভারতীয় সংবিধানে এই আদর্শকে তুলে ধরা হয়েছে। ভারতীয় সংবিধানের আর্টিকেল 14, 14 নম্বর ধারায়, যেটা সাম্যের অধিকার রয়েছে। সাম্যের অধিকার বলতে দুটো কি বোঝায়? আইনের চোখে সকলেই সমান এবং আইন সকলকে সমানভাবে রক্ষণাবেক্ষণ দেবে। তারপর হচ্ছে কি সর্বাধিক জনকল্যাণ। নেক্সট পয়েন্ট হচ্ছে 6, সর্বাধিক জনকল্যাণ সম্ভব। যে গণতন্ত্রে সর্বাধিক জনকল্যাণ করা সহজ, সম্ভব। কারণ গণতান্ত্রিক সরকার জানে যে দল বা যে জোট ক্ষমতায় আসুক না কেন, ওরা জানে যদি জনগণের যে কল্যাণমূলক কাজ, জনকল্যাণ কাজ বলতে কি মানুষের যে ন্যূনতম চাহিদা কি খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তা, মানুষের এটা যে ন্যূনতম চাহিদা, এই চাহিদা পূরণ করার ক্ষেত্রে গণতান্ত্রিক সরকার বদ্ধপরিকর থাকেন। কারণ যদি এই মানুষের ন্যূনতম চাহিদা যদি পূরণ করতে ব্যর্থ হয় গভর্নমেন্ট বা সরকার, যে কোনো সরকার বা যে কোনো দল, তাহলে পরবর্তী নির্বাচনের জন্য তাকে ওয়েট করতে হবে, কারণ জনগণ তাদেরকে ছুঁড়ে ফেলে দেবে। কারণ জনগণই হচ্ছে একটা দলকে ক্ষমতায় বসানোর একটা পন্থা। জনগণের হাতে সমস্ত ক্ষমতা থাকে, তাই জনকল্যাণ মানে সর্বাধিক জনকল্যাণ কাজ করা সম্ভব গণতন্ত্রে। কারণ সরকার সর্বাধিক পরিমাণে জনগণের কল্যাণমুখী কাজ হাতে নেয়, বিভিন্ন সরকারি প্রকল্প হাতে নেয়। এটা গণতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্যের মধ্যেই পড়ে বা পক্ষের মধ্যেই পড়ে। কিন্তু আমরা যদি বাস্তবটাকে দেখতে যাই, সর্বাধিক জনকল্যাণ সম্ভব, কিন্তু আমরা যদি আমাদের দেশের কথা ভাবি, আমার দেশ তো গণতন্ত্র দেশ, কিন্তু সর্বাধিক জনকল্যাণের নামে কি চলছে আমরা সবাই জানি। চলছে দুর্নীতি, সমগ্র ভারতবর্ষ জুড়ে, কোনো রাজ্যে কম, কোনো রাজ্যে বেশি। মানুষের টাকাকে আত্মসাৎ, মানুষের যে কল্যাণার্থে যেগুলো প্রকল্পমূলক যে টাকা পয়সা আসে, সেই টাকাগুলোর মধ্যে বিভিন্ন কাটমানি, মানুষের কাছে যে টাকাটা পৌঁছে যাওয়া দরকার ছিল সেটা পৌঁছাচ্ছে না। সরকার জনকল্যাণমূলক কাজ গ্রহণ করছেন, কিন্তু বিভিন্ন নেতা কর্মীরা জনকল্যাণ পরিবর্তে নিজের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে। ফলে জনগণ তাদের পরবর্তী নির্বাচনে উপযুক্ত জবাব দেওয়ার চেষ্টা করে। নেক্সট আমরা দেখে নেব যে রাজনৈতিক চেতনার বিস্তার। 7 নম্বর, রাজনৈতিক চেতনার বিস্তার। রাজনৈতিক চেতনার বিস্তার। যে গণতন্ত্রে জনগণের মধ্যে রাজনৈতিক চেতনার বিস্তার ঘটে কিভাবে? বিভিন্ন দল নির্বাচনের আগে নিজ নিজ দলের ইস্তেহার, নিজ নিজ দলের কর্মসূচি নিয়ে জনগণের সামনে সভা সমিতি, মিটিং, মিছিল করে এবং জনমত তৈরি করে। এর ফলে মানুষ, জনগণ, ভোটার, নির্বাচক মণ্ডলী বিভিন্ন দলের বক্তব্য শোনে, প্রত্যক্ষভাবে কোনো সভা সমিতিতে গিয়ে হোক বা বিভিন্ন মিডিয়ার মধ্য দিয়ে হোক, সবটা শোনে। শোনার পরে নিজের মতামতটাকে ঠিক করে, তাদের মধ্যে নিজের রাজনৈতিক শিক্ষার বিস্তার ঘটায় যে কোন দলের বক্তব্য ভালো বা কোন দলের বক্তব্যের মধ্যে কতটা জল, কতটা দুধ মিশে আছে।
তারা ভালো মন্দ বিচার করতে শেখে, যে মিথ্যা প্রতিশ্রুতি, অন্যায় প্রতিশ্রুতি, বাকচটুতা, মিষ্টিভাষী, এইসব তারা বুঝতে পারে। এর ফলে তারা রাজনৈতিক জ্ঞানের দিক থেকে অনেক বেশি সমৃদ্ধ হয়ে ওঠে, তারা অনেক বেশি সাবলীল হয়ে ওঠে রাজনৈতিক মতামত ব্যক্ত করার সময় সেটাকে প্রয়োগ করে। নেক্সট হচ্ছে কি দেশপ্রেম উদ্ভূত। 8, দেশপ্রেম জাগ্রত বা উদ্ভূত। দেশপ্রেম জাগ্রত হয় গণতন্ত্রে। কেন? যে গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণ, সমস্ত জনগণ রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। গণতান্ত্রিক শাসন সংখ্যাগরিষ্ঠের শাসন, সংখ্যাগরিষ্ঠের মতামত নিয়েই সরকার তৈরি হয়। এই সংখ্যাগরিষ্ঠ জনগণ সরকারের সাথে সহযোগিতা করে, সরকারকে টিকে রাখার চেষ্টা করে। কারণ যেহেতু এরা রাজনৈতিক প্রক্রিয়ায় শাসন ব্যবস্থার সঙ্গে সংখ্যাগরিষ্ঠ মানুষ অংশগ্রহণ করতে পারে বলে তাদের মধ্যে দেশপ্রেম জাগরিত হয়। আর এই দেশপ্রেম জাগরিত হওয়ার ফলে তাদের মধ্যে জাতীয়তা বোধ তৈরি হয়, এবং এই জাতীয়তা বোধ তৈরির মধ্য দিয়ে একটা আন্তর্জাতিক বোধের বিকাশ ঘটবে প্রকৃত গণতন্ত্রে। এর ফলে আন্তর্জাতিক শান্তির পথ প্রশস্ত হওয়ার সম্ভাবনা থাকে গণতন্ত্রে। নেক্সট হচ্ছে স্বৈরাচারিতা রোধ। 9 নম্বর, স্বৈরাচারিতা রোধ। গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারের স্বৈরাচারী মনোভাবকে দমন করে। কারণ যেহেতু গণতন্ত্র সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তি তৈরি হয়, গণতান্ত্রিক শাসন কাঠামো তৈরি হয় সর্বাধিক বা সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতের ভিত্তিতে, সংখ্যাগরিষ্ঠ জনমতের ভিত্তিতে, তাই সরকার জনমতকে ভয় পায়। সরকার যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে পরবর্তী ক্ষেত্রে জনগণ সরকারকে পরাভূত করতে পারে নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে। এখানে যে দল বা যে গোষ্ঠী ক্ষমতায় আসেন তারা যে কোনো ধরনের স্বৈরাচারমূলক আইন, জনগণের স্বার্থবিরোধী আইন বা কর্মসূচি বা নীতি নির্ধারণ করতে ভয় পায়। কারণ জনগণ সদা জাগ্রত থাকবে গণতন্ত্রে। তাহলে জনগণের রায়ে যদি সরকার স্বৈরাচার হয়ে ওঠে, যদি সরকার জনস্বার্থ বিরোধী কাজকর্মে লিপ্ত হয়, দুর্নীতিগ্রস্ত হয়, তাহলে জনগণ তো ছেড়ে কথা বলবে না। তাই জনগণের সমালোচনার ভয়ে হোক বা জনগণের পরবর্তী নির্বাচনের দিকে লক্ষ্য রেখেই হোক, সরকার পক্ষ স্বৈরাচারমূলক আচরণ থেকে বিরত থাকেন। বিপ্লবের সম্ভাবনা কম। নেক্সট 10, বিপ্লবের সম্ভাবনা কম। গণতন্ত্রে বিপ্লবের সম্ভাবনা কম থাকে। কেন থাকে?
গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের দ্বারা একটা সরকার, একটা দল একটা নির্দিষ্ট সময়ের জন্য ক্ষমতায় আসীন হন। এমন নয় যে যে দলকে ক্ষমতা দেওয়া হলো সে দীর্ঘমেয়াদী শাসন করবে, তা নয়। কারণ গণতন্ত্রের নির্দিষ্ট সময় অন্তর নির্বাচন হয়। কোনো দেশে 4 বছর, কোনো দেশে 5 বছর, আমাদের দেশে 5 বছর অন্তর নির্বাচন হয় প্রত্যেকটা ফেজে, স্তরে। তো এর ফলে সরকার যদি অন্যায় আচরণ করেন, জনগণের স্বার্থ বিরোধী নিয়ম নীতি তৈরি করেন, জনগণের স্বার্থ বিরোধী সিদ্ধান্ত গ্রহণ করেন, তাহলে জনগণ বিপ্লব নয়, জনগণ শান্তিপূর্ণভাবে ব্যালটের মধ্য দিয়ে সরকার পরিবর্তন করতে পারেন। তাই এখানে বিপ্লবের সম্ভাবনা থাকে না, শান্তিপূর্ণভাবে সরকারকে পরিবর্তন করে থাকেন। এবং যে দল ক্ষমতায় থাকেন একটা নির্দিষ্ট সময়ের জন্য থাকেন, পরবর্তী নির্বাচনে তাকে আবার নির্বাচনী ময়দানে অবতীর্ণ হতে হয়, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হতে হয়। এতক্ষণ দেখলাম আমরা গণতন্ত্রের সুবিধা। এবারে আমরা দেখব গণতন্ত্রের অসুবিধাটা। একটু আগেই বললাম লেকি, কার্লাইল, হেনরি মেইন, ফাগুয়ে, নিটসে, টেস্কে প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী এরা গণতন্ত্রের বিপক্ষে। এরা বিপক্ষে বিভিন্ন যুক্তি দিয়েছেন। যেমন এক কি অজ্ঞ ও অশিক্ষিতের শাসন ও অশিক্ষিতের অজ্ঞ ও অশিক্ষিতের শাসন, এটা যে গণতন্ত্রের একটা বিপক্ষে যুক্তি। অজ্ঞ অশিক্ষিতের শাসন কেন? যে জনগণ মানে যে কোনো শাসন ব্যবস্থার ভিত্তি কি? যে কোনো শাসন ব্যবস্থার ভিত্তি হচ্ছে শাসক বর্গের দক্ষতা, যোগ্যতা, বুদ্ধিমত্তা এবং দূরদর্শিতা। যে কোনো শাসন ব্যবস্থার ভিত্তি হচ্ছে শাসক বর্গের এই গুণগুলো থাকতে হবে। কিন্তু গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠ মানুষ অজ্ঞ, অশিক্ষিত। তাহলে এদের দ্বারা নির্বাচিত সরকার, নির্বাচিত জনগণের প্রতিনিধি সে অনুরূপ চরিত্র সম্পন্নই হতে পারে, হওয়ার চান্স থাকে। এর ফলে অক্ষম ও অশিক্ষিতের শাসকে রূপান্তরিত হবে গণতন্ত্র। কারণ জনগণের বেশিরভাগ অংশ অশিক্ষিত, অজ্ঞ, আর এদের দ্বারা নির্বাচিত হয় জনগণের প্রতিনিধি। তাহলে সেই একই অনুরূপ চরিত্র সম্পন্ন হবে। সেই জন্য ব্যঙ্গ করে বলেছেন কার্লাইল যে গভর্নমেন্ট অফ দ্য ফুল, বাই দ্য ফুল অ্যান্ড ফর দ্য ফুল। গভর্নমেন্ট অফ দ্য ফুল, বাই দ্য ফুল, ফর দ্য ফুল। আমরা কি জেনেছিলাম? গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। জনগণের দ্বারা, জনগণের জন্য, জনগণের দ্বারা পরিচালিত জনগণের শাসন গণতন্ত্র। ব্যঙ্গ করে কি বলেন কার্লাইল? কি বললেন? গভর্নমেন্ট অফ দ্য ফুল, বাই দ্য ফুল, ফর দ্য ফুল। মূর্খদের দ্বারা, মূর্খদের জন্য, মূর্খদের দ্বারা পরিচালিত মূর্খদের শাসন। এত বড় ব্যঙ্গ করলেন রাষ্ট্রবিজ্ঞানী কার্লাইল। এটা মূর্খদের শাসন রূপান্তরিত হয় গণতন্ত্র। 2, নৈতিক অবনতি।
নৈতিক অবনতি। বর্তমানে যে গণতন্ত্র আমরা দেখছি, একটা গণতন্ত্রের ক্ষেত্রে দেখা দিচ্ছে নৈতিক অবনতি। নির্বাচক মণ্ডলীর অর্থাৎ ভোটারদেরও, প্রত্যেকের নয়, একটা অংশের, এবং যারা নির্বাচিত হচ্ছেন বা নির্বাচনে যারা প্রার্থী, তাদের মধ্যেও দেখা দিচ্ছে নৈতিক অবনমন। গণতন্ত্রের যে মহান আদর্শ, সাম্য, মৈত্রী, স্বাধীনতা, ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি, কিন্তু গণতন্ত্রে আমরা প্রকৃত অর্থে দেখতে পাই একটা নৈতিক অবনতি, রাজনৈতিক ক্ষেত্রে অবনমন দেখতে পাই। কিভাবে এখানে দেখতে পাই? যে জনগণের যে একটা বিশাল অংশ, তার যে কোনো নাগরিক প্রাপ্তবয়স্ক হলে সে ভোট দেওয়ার অধিকারী, সেই জনগণের একটা বিশাল অংশ মূলত আমাদের মতো ভারতবর্ষে একটা অজ্ঞ, অশিক্ষিত। এই অজ্ঞ অশিক্ষিতদের যে রাজনৈতিক জ্ঞানের প্রয়োজন তাদের থাকে না, থাকার কথাও না, হয়তো কারো কারো থাকে। এটা সংখ্যাগরিষ্ঠ মানুষ যেখানে অজ্ঞ, অশিক্ষিত, তাদের মধ্যে যে রাজনৈতিক জ্ঞান থাকা দরকার সেটা থাকে না, অনেক ক্ষেত্রে থাকে না। এই অজ্ঞতার সুযোগ নিয়ে, এই অশিক্ষিতের সুযোগ নিয়ে কিছু রাজনৈতিক নেতৃবর্গ বা রাজনৈতিক নেতৃবর্গ বা রাজনৈতিক কর্মীরা সেই অজ্ঞতার, সেই অশিক্ষিতের সুযোগ গ্রহণ করে বাক চটুলতা, বাকপটুতা, ধূর্ততা, মিথ্যা প্রতিশ্রুতি, এইসব মানুষকে এরা বাক্যবাণে জর্জরিত করে। এরা মানুষকে বিভ্রান্ত করে ক্ষমতাকে পকেটজাত করে। শুধু তাই নয়, এরা নির্বাচনী আগে এই রাজনৈতিক নেতৃবর্গের বা কর্মীবৃন্দের এতটা অবনতি ঘটে গেছে যে নির্বাচনী মুহূর্তে, নির্বাচনের আগে বিভিন্ন ধরনের উৎকোচ দেয় জনগণকে। সেটা অর্থ হতে পারে, বিভিন্ন দ্রব্য সামগ্রী হতে পারে। ভোটের আগে এই যে, শুধু তাই নয়, আমরা খুব দেখতে পাই যখন স্থানীয় স্তরে নির্বাচন হয়, মূলত গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে যে নির্বাচনগুলো হয়, গ্রাম পঞ্চায়েতের যে নির্বাচনের 3টা ফেজ আমাদের ভারতবর্ষে, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। ভোটের বা নির্বাচনের 1 মাস, 1.5 মাস, 15 দিন আগে থেকে ঢালাও মাছ, মাংস, আরও কত কি ছোট বড় চলে মাসখানেক ধরে। কিন্তু সব শ্রেণীর মানুষ কিন্তু সেখানে যায় না। একটা শ্রেণীর মানুষ সেখানে গিয়ে ভিড় করে এবং তাদের পক্ষে ভোট দান দিয়ে চলে আসে। কিছু বিনিময়ে এরা উৎকোচ গ্রহণ করে। এই যে একটা রাজনৈতিক অবনমন, গণতন্ত্রে এটা কোথাও বলা হয়নি। শুধু তাই নয়, রাজনৈতিক অবনমনের ক্ষেত্রে আজকে সর্বত্র দেখা দিচ্ছে দলীয় সহিষ্ণুতা নেই। সরকার পক্ষ, বিরোধী পক্ষ যে মর্যাদা পারস্পরিক যে দেখাবে, সেই ক্ষেত্রেও মানসিকতার, উন্নত মানসিকতা বা উৎকর্ষ মানসিকতা হ্রাস পেয়েছে। আজকে নীতি বিগড়িত কাজ হচ্ছে নির্বাচনের আগে। এটা গণতন্ত্র চাইনি। কত বড় গণতন্ত্র মানুষকে ক্ষতি করে এই জায়গায় নীতি বিগড়িত কাজ হচ্ছে। দুর্নীতি হচ্ছে বিভিন্ন জায়গায়, নীতি বিগড়িত কাজ হচ্ছে। সরকার পক্ষ তার প্রশাসনকে কাজে লাগাচ্ছে এবং প্রশাসনিক ক্ষেত্রে, নির্বাচনী ক্ষেত্রে প্রচুর অর্থ ব্যয় করে। নীতি বিগড়িত গণতন্ত্র নৈতিক অবনতির ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন কর্মীর মধ্যে একটা নীতি বিগড়িত একটা মনোভাব সৃষ্টি হচ্ছে বা দেখা যাচ্ছে। আজকে নির্বাচন আগে বিভিন্ন দলের কর্মী খুন হচ্ছে। কেন? গণতন্ত্র এটা সাপোর্ট করে না। কোন রাজ্যে কম, কোন রাজ্যে বেশি।
আমাদের পশ্চিমবঙ্গে এই কিছুদিন আগে দেখলাম বিভিন্ন দলের কর্মীরা খুন হলো, পরশুদিন খুন হলো একটা পশ্চিমবঙ্গের মনীষ শুক্লা নামে একজন দলীয় নেতার। সে কোনো দলের হোক না কেন, সে রুলিং পার্টি হতে পারে, অপোজিশন পার্টি হতে পারে, কিন্তু একটাও খুন হবে না। গণতন্ত্র এটা চায় না। কিন্তু গণতন্ত্রের বিপক্ষে এটাই হচ্ছে বিশাল বড় একটা যুক্তি, যে নৈতিক অবনতি। শুধু তাই নয়, আমরা যারা গণতন্ত্র প্রতিষ্ঠার যজ্ঞে সামিল হই, আমরা যে গণতন্ত্র প্রতিষ্ঠার যজ্ঞে সামিল হই, যারা ভোট কর্মীরা, তারা পর্যন্ত খুন হয়। গণতন্ত্রটা কতটা নিচে নেমে গেছে কিছু মানুষের হাত ধরে, শুধু ক্ষমতার লোভে, দলীয় রাজনীতির স্বার্থে একটা ঘৃণ্য পাশবিক আচরণ করতেও দ্বিধাবোধ করে না। এমন জায়গায় একটা অবনতি চলে এসছে রাজনীতির ক্ষেত্রে, অর্থাৎ নৈতিকতার কোনো স্থান নেই গণতন্ত্রে। তারপরে হচ্ছে কি, 3, সৎ ও যোগ্য লোকের অভাব গণতন্ত্রের একটা বিশাল ত্রুটি। আজকে গণতন্ত্র বলতে দলীয় গণতন্ত্র, দলীয় রাজনীতি। এই দলীয় রাজনীতির ক্ষেত্রে যারা সৎ, যারা যোগ্য, তারা আজকে এই স্থান পান না, বা এই সমস্ত ব্যক্তিরা গণতন্ত্র থেকে মুখটা ফিরিয়ে নেন, নিজেকে ঘরবন্দি করেন। কারণ সৎ যোগ্য ব্যক্তিদের কোনো সম্মান থাকে না গণতন্ত্রে কোনো কোনো ক্ষেত্রে। এবং দলীয় রাজনীতি হওয়ার কারণে একটা নির্বাচনী বৈতরণী পার হতে গেলে প্রচুর অর্থের দরকার। শুধু অর্থ নয়, একটা মাসল পাওয়ারও দরকার। যারা সৎ, যারা যোগ্য মানুষ, তাদের কাছে তারা অর্থ এবং মানি পাওয়ার বা মাসল পাওয়ার না থাকার কারণে এরা নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হতে চান না। যদি এই সৎ যোগ্য মানুষরা যে নির্বাচনে না আসে, তাহলে তো যা হওয়ার তাই তো হবে, যা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে শিল্প সাহিত্য বিরোধী। 4, শিল্প সাহিত্য বিজ্ঞান বিরোধী হচ্ছে গণতন্ত্র। এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণ একটা অজ্ঞ অশিক্ষিত শাসন, সংখ্যাগরিষ্ঠের শাসন। আর সংখ্যাগরিষ্ঠ মানুষ যেখানে রাজনৈতিক দিক থেকে অজ্ঞ অশিক্ষিত, তাই এদের শিল্প সাহিত্য বিজ্ঞানের দিকে এদের সেরকম কোনো তাগিদ থাকে না, সেগুলো উৎকর্ষতার দিকে কোনো লক্ষ্য থাকে না। এরা বিজ্ঞান সাহিত্য শিল্প এরা এতটা বুঝতেও চায় না। কিন্তু একটা দেশের উন্নতি ঘটাতে গেলে, একটা রাষ্ট্রের যদি উন্নতি ঘটাতে হয়, তাহলে শিল্প বিজ্ঞান সাহিত্য ছাড়া এগোতে পারে না। কিন্তু বর্তমানে যে গণতন্ত্র যা দেখতে পাচ্ছি, সৎ যোগ্য মানুষরা স্থান পান না, তারা সরে যান। একটা সংখ্যাগরিষ্ঠের যে শাসন, যে সমস্ত নির্বাচিত প্রতিনিধি আসেন, বেশিরভাগ তারা না শিল্প সাহিত্য না বিজ্ঞানের জ্ঞান নিয়ে আসেন। তাই এই শিল্প সাহিত্য বিজ্ঞানের যে অগ্রগতি করা দরকার, সেই প্রয়োজনীয়তা তারা উপলব্ধি করতে পারেন না। তাই গণতন্ত্র এই ধরনের একটা শাসন ব্যবস্থা, এটা হচ্ছে তার বিপক্ষে যুক্তি। পাঁচ, স্থায়িত্বের অভাব। গণতন্ত্রের একটা ত্রুটি স্থায়িত্ব।
গণতান্ত্রিক ব্যবস্থা নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে কোনো দল বা কোনো জোট ক্ষমতায় আসীন হন সর্বত্রই, কেন্দ্রে, রাজ্যে বা স্থানীয় প্রশাসনিক ব্যবস্থায় বা স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থায় ইত্যাদিতে। স্থায়িত্বের অভাবটা কোথায়? যতদিন সরকার আইনসভার কাছে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারবে ততদিন তিনি ক্ষমতায় টিকে থাকতে পারবেন। অর্থাৎ আইনসভার আস্থা হারালেই সেখানে সরকার পড়ে যায়। সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বিরোধীরা এনে বা সরকার যদি কোনো রকম জনস্বার্থ বিরোধী কাজ করে, সংবিধান বিরোধী কাজ করে, তাহলে বিরোধীরা সেই গভর্নমেন্টের বিরুদ্ধে অনাস্থা ডেকে সরকারকে ফেলে দিতে পারে। স্থায়িত্বের অভাব। আবার দেখা যায় লোকাল যেগুলো স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এগুলো অহরহ ঘটে যে একটা দল ক্ষমতা দখল করলো, সে যে কোনো দল হতে পারে, টিএমসি হতে পারে, বিজেপি হতে পারে, সিপিএম হতে পারে, কংগ্রেস হতে পারে, আমার দেশের কথা বলছি। দেখা গেলো যে টিএমসি ফর্ম করলো পঞ্চায়েত সমিতি, সেখান থেকে 4 জন বেরিয়ে গিয়ে অন্য দলে যুক্ত হলো, ওই গভর্নমেন্টটা পড়ে গিয়ে তারপর অন্য দল তৈরি হলো, অন্য দলের বা অন্য জোটের দ্বারা পঞ্চায়েত সমিতি দখল হলো, তারা পঞ্চায়েত সমিতির যে প্রশাসনিক কাজ তারা করতে লাগলো। একইভাবে উল্টোটাও হতে পারে বিভিন্ন জায়গায়। হয়তো দেখা গেল কোনো জায়গায় বিজেপি কংগ্রেস মিলে একটা জেলা পরিষদ তৈরি করেছে, সেখানে দেখা গেল মেম্বার ভাঙিয়ে এনে টিএমসি নিজের দলে টেনে জেলা পরিষদের দখল করলো। এই যেটা অস্থায়িত্বতা রয়েছে গণতন্ত্রে। তারপর হচ্ছে কি জরুরি অবস্থার ক্ষেত্রে অনুপযোগী। জরুরি অবস্থার ক্ষেত্রে অনুপযোগী। যে জরুরিকালীন ভিত্তিতে গণতন্ত্রে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায় না। যদি হতে পারে বহি আক্রমণ, যুদ্ধ ঘোষণা বা যুদ্ধের মতো পরিস্থিতি বা অভ্যন্তরীণ কোনো গোলযোগ যদি দেখা দেয়, তো সরকার সেই ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নিতে গেলে একটা অযথা আলাপ আলোচনার জন্য একটা সময়ের অযথা অপচয় করতে হয়। এছাড়া গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে গেলে আইনসভায় তর্ক বিতর্ক অনুষ্ঠিত হয়, তারপরে ভোটাভুটি হয়। তো এই যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে গেলে একটা দীর্ঘ প্রক্রিয়া লাগে। তো দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে গণতন্ত্রে যে বিস্তারিত আলাপ আলোচনা, তর্ক বিতর্ক অনুষ্ঠিত হয়, তাতে করে যারা বিপক্ষে যুক্তি দিয়েছেন এরা বলেছেন যে একটা অযথা সময়ের অপচয় ঘটে এবং জরুরি ভিত্তিতে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। নেক্সট পয়েন্ট হচ্ছে কি দলীয় শাসনের কুফল। কি 6 হচ্ছে দলীয় শাসনের কুফল। যে গণতন্ত্র হচ্ছে একটা দলীয় ব্যবস্থার নামান্তর, একাধিক দল থাকে। এই একাধিক দলের মধ্যে কি হয়, যে কুফলটা আমরা দেখতে পাই, যে একাধিক দলের মধ্যে যে সহিষ্ণুতার অভাব দেখা দেয়। এরা পারস্পরিক দ্বন্দ্বে লিপ্ত হয়, সংঘর্ষে লিপ্ত হয়, এমনকি রক্তপাত পর্যন্ত ঝরে। এটা দলীয় শাসনের কুফল। এবং যে দল গভর্নমেন্টে রয়েছেন সেই দল পুনরায় ক্ষমতায় আসার জন্য সমস্ত রকম প্রয়াস চালিয়ে যান। সেখানে যদি মানুষকে খুন করতে তাও সেটা করতেও দ্বিধাগ্রস্ত হন না, পিছু পা হন না। যে দল যে ক্ষমতায় রয়েছেন সেই দল পুনরায় ক্ষমতা আসার জন্য তার প্রশাসন যন্ত্রকে ব্যবহার করেন এবং সরকারি অর্থকেও ব্যবহার করেন।
এরা দলীয় ব্যবস্থা শাসনের কুফল, দলীয় শাসনের একটা কুফল দেখা দেয় গণতন্ত্রে। নেক্সট যে 7 নম্বর হচ্ছে কি, ব্যয়বহুল। সাধারণত হচ্ছে ব্যয়বহুল। গণতান্ত্রিক ব্যবস্থা হচ্ছে একটা ব্যয়বহুল, একটা বিশাল ত্রুটি। যে গণতান্ত্রিক ব্যবস্থায় যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়, বিভিন্ন নির্বাচন, সেই নির্বাচনের জন্য প্রচুর খরচ হয় সরকারের তরফ থেকে, যা জনগণেরই টাকা, অর্থ। বিভিন্ন নির্বাচন, কেন্দ্র সরকার তৈরির জন্য নির্বাচন, রাজ্য সরকার তৈরি করার জন্য নির্বাচন, এবং লোকাল সেলফ গভর্নমেন্ট, তার জন্য যে নির্বাচন, এই নির্বাচনের ক্ষেত্রে একটা ব্যাপক অর্থের অপচয় ঘটে। আবার এই অর্থ, নির্বাচনী কার্যে যে ব্যয়, অর্থ ব্যয় হয়, বিভিন্ন দেশে কী নিয়ম আছে জানি না, আমাদের ভারতবর্ষে এর অডিট হয় না। তাহলে একটা বিশাল পরিমাণ অর্থ অপচয় হওয়ার সম্ভাবনা থাকে গণতান্ত্রিক ব্যবস্থায়। 8, আমলাতন্ত্রের ত্রুটি। যে আমলাতন্ত্র, আমরা এর আগে আমলাতন্ত্র বলতে যে সরকারের উচ্চপদস্থ আধিকারিকগণ, এটা অরাজনৈতিক অংশ, এ রাজনীতিতে অংশগ্রহণ করেন না, কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত ব্যবস্থাকে পরিবর্তন করতে করেন, বা বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে বিভিন্ন মন্ত্রক ওয়াইজে যে মন্ত্রীগুলো থাকেন তাদেরকে পরামর্শ নির্দেশ দেন। তা আমলা বলতে বোঝায় বিভিন্ন উচ্চ পদস্থ সরকারি আধিকারিক, সচিব, শাসন ব্যবস্থায় যুক্ত যারা স্থায়ী অরাজনৈতিকভাবে অভিজ্ঞ নিরপেক্ষ যে উচ্চ পদস্থ সরকারি কর্মচারী, তারাই হচ্ছে আমলা, এবং তাদের দ্বারা পরিচালিত যে শাসন ব্যবস্থা তাকে বলে আমলাতন্ত্র। ক্লাস 12-এ আছে, পড়বে তোমরা। তো এই যে আমলাতন্ত্রের ত্রুটি কীরকম, যে গণতন্ত্র যেহেতু সংখ্যাগরিষ্ঠের শাসন, অজ্ঞ অশিক্ষিতদের দ্বারা নির্বাচিত কিছু প্রতিনিধি, তাদের যে রাজনৈতিক জ্ঞানের দরকার সেই জ্ঞানটা তাদের থাকে না, তখন বাধ্য হয়ে ওইসব জনগণের নির্বাচিত প্রতিনিধিরা বাধ্য হয়ে কী করেন, এই আমলাদের উপর নির্ভরশীল হন। তখন এই আমলারা তাদেরকে প্রভাবিত করতে পারে, তাদের উপরে চাপ সৃষ্টি করতে পারেন, এবং আমলাতন্ত্রের যে শাসন ব্যবস্থা হওয়ার যে দরকারটা ছিল, যে প্রয়োজনটা ছিল, সেক্ষেত্রে আমরা ত্রুটি দেখতে পাবো। মূলত আমলাতন্ত্রের ত্রুটি বললে ভুল হবে, এই আমলাতন্ত্রের প্রাধান্য বৃদ্ধি কথা লিখলে ভালো হয়, যে আমলাতন্ত্রের প্রাধান্য বৃদ্ধি। মানে আমলাতন্ত্রের প্রাধান্য বৃদ্ধি পায়, কারণ প্রত্যেক নির্বাচিত প্রতিনিধির তো সেই রাজনৈতিক জ্ঞান নাও থাকতে পারে, থাকে না কোনো কোনো ক্ষেত্রে। তখন সেই নির্বাচিত প্রতিনিধিরা ওই সরকারি আধিকারিকদের সাহায্য পরামর্শ গ্রহণ করেন। এর ফলে যে আমলারা, যে সরকারের যে বিভিন্ন অফিসে আধিকারিকরা থাকেন, উচ্চপদস্থ আধিকারিক, এরা তখন তাদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করে থাকেন। সংখ্যালঘুদের স্বার্থ উপেক্ষিত নয়। সংখ্যালঘুদের স্বার্থ উপেক্ষিত কিভাবে? যেহেতু গণতন্ত্র সংখ্যাগরিষ্ঠের শাসন, তাই সংখ্যালঘিষ্ঠ জনগণ কোনো দেশের তাদের দ্বারা নির্বাচিত প্রতিনিধি সংখ্যা থাকে না বললেই চলে।
বা সংখ্যালঘুরা তাদের সংখ্যার দ্বারা প্রতিনিধি নির্বাচিত করে আইনসভায় পাঠাতে পারেন না, ব্যর্থ হন। এর ফলে কি হয় যে সংখ্যালঘুদের স্বার্থ সুরক্ষিত করার জন্য তাদের যে বিভিন্ন দাবি দেওয়া আকাঙ্ক্ষা এগুলো পার্লামেন্টে বা আইনসভায় তুলে ধরার জন্য কেউ থাকে না। তাই গণতন্ত্র যেহেতু সংখ্যাগরিষ্ঠের শাসন, সেহেতু সংখ্যালঘুর যারা থাকে যে কোনো রাষ্ট্রে তাদের নির্বাচিত প্রতিনিধির সংখ্যা থাকলেও সেটা খুবই কম বা না থাকার সম্ভাবনা বেশি। তাহলে সংখ্যালঘুদের স্বার্থ উপেক্ষিত হয় গণতন্ত্রে। গণতন্ত্র মূলত আমরা একটা উপসংহার টানতে পারি, বর্তমানে গণতন্ত্র হচ্ছে একটা পুঁজিবাদের দুর্গ। পুঁজিবাদের দুর্গ। গণতন্ত্রের যে আদর্শ সাম্য, মৈত্রী, স্বাধীনতা, ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি আজকে আমরা আমাদের দেশে দেখতে পাই না। আমার দেশে দেখতে পাই না। একটা দলীয় ব্যবস্থার তো কুফল তো রয়েছে, একটা ধর্মান্ধতা রয়েছে, ধর্মীয় সংকীর্ণতা রয়েছে, জাতপাতের রাজনীতি, এইসবের মধ্য দিয়ে গণতন্ত্র যে সাফল্যের মাত্রায় পৌঁছানো দরকার ছিল তা হচ্ছে না। কারণ দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে পারছে না বিভিন্ন দল। ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়ার একটা জায়গা তৈরি করে। ধর্মীয় ভেদাভেদ, জাতিগত ভেদাভেদ মানুষের মধ্যে একটা সৃষ্টি করে দিয়ে ক্ষমতা দখলের একটা চেষ্টা, যা গণতন্ত্রের পক্ষে মারাত্মক। কারণ রাজনীতিকে ধর্ম থেকে বিচ্যুত না রাখলে সেটা গণতন্ত্রের পক্ষে একটা ভয়ঙ্কর, একটা মারাত্মক, একটা দেশের পক্ষে। তাই সব সময় যারা গণতন্ত্রের কারবারি, যারা ক্ষমতায়, যারা জনগণ দ্বারা নির্বাচিত হন, তাদের উচিত সমস্ত রকম সংকীর্ণতা, ধর্মান্ধতা, গোঁড়ামির ঊর্ধ্বে উঠে প্রকৃত অর্থে জনগণের নেতা হয়ে উঠতে হবে। নেতা মানে সেবক, প্রকৃত সেবক হয়ে উঠতে হবে। কিন্তু আমরা বাস্তবে যা দেখতে পাই, আমরা প্রকৃত নেতা দেখতে পাচ্ছি না। আমরা কী পাই? নেতা পাচ্ছি। নেতা নেতা মানে ন্যাকড়া। জলকে যেমন জলের মধ্যে যদি ন্যাকড়া দিয়ে দেওয়া হয়, জলটাকে শুষে নেওয়া হয়, তেমনি বেশিরভাগ আজকের জনগণের প্রতিনিধিরা নেতার ভূমিকা অবতীর্ণ না হয়ে নেতার ভূমিকায় অবতীর্ণ হচ্ছে। তাদের উচিত, তোমাদের উচিত, তোমরা যারা আজকে পড়াশোনা করছো, আগামী দিনে তোমরা জনগণের প্রতিনিধি কেউ না কেউ হবে। তোমাদের খেয়াল রাখতে হবে সমস্ত রকম সংকীর্ণতা, দলীয় সংকীর্ণতা, আঞ্চলিক সংকীর্ণতা, প্রাদেশিক সংকীর্ণতা, ধর্মীয় সংকীর্ণতা, জাতগত সংকীর্ণতা, সমস্ত রকম সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে প্রকৃত অর্থে একজন রাজনৈতিক বা জনগণের প্রতিনিধি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে হবে। এরপরে আমরা আজকে নতুন টপিকে যাব, যে গণতন্ত্রের সাফল্য কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল। আমরা আজকে গণতন্ত্রের সুবিধা অসুবিধা দেখলাম। দ্বিতীয় ইউনিট ওখানে দেখব আমরা যে গণতন্ত্রের সাফল্যের শর্তাবলী, এটা আমরা খুব সংক্ষেপে জানবো। এরপরে আমরা দেখব কি গণতন্ত্রের সাফল্যের শর্তাবলী, যে গণতন্ত্র কীভাবে সাফল্য অর্জন করতে পারে, কীভাবে পারে। প্রথমে দেখতে হবে আমাদের গণতান্ত্রিক জনগণকে গণতান্ত্রিক চেতনা সম্পন্ন হতে হবে, গণতন্ত্রের আদর্শের দ্বারা উদ্বুদ্ধ হতে হবে, গণতান্ত্রিক
আদর্শ মূল্যবোধের দ্বারা পরিচালিত হতে হবে জনগণকে, অর্থাৎ গণতান্ত্রিক জনগণ বা সদা জাগ্রত জনমত থাকতে হবে, তাহলে গণতন্ত্র সাফল্যমণ্ডিত হবে। গণতান্ত্রিক শিক্ষার প্রসার হচ্ছে আরেকটি অন্যতম শর্ত গণতন্ত্রের সাফল্যের জন্য। গণতান্ত্রিক শিক্ষাটা কি? গণতন্ত্রের শিক্ষা হচ্ছে সহিষ্ণুতা, অন্যকে মর্যাদা প্রদান করা, সাম্যমতি স্বাধীনতার আদর্শকে টিকিয়ে রাখা, সমস্ত রকম সংকীর্ণতা ঊর্ধ্বে ওঠা, এটা হচ্ছে গণতন্ত্রের শিক্ষা। এই গণতন্ত্রের শিক্ষা হচ্ছে গণতন্ত্রের সাফল্যের একটা অন্যতম শর্ত। 3 হচ্ছে কি, যে সহিষ্ণুতা, এটা খুবই ভাইটাল পয়েন্ট। সহিষ্ণুতা আজকের দিনে আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে নিরিখে আজকে বড়ই সহিষ্ণুতার অভাব দেখা দিচ্ছে। বিভিন্ন দলের মধ্যে হিংসা, হানাহানি, খুন, রক্ত ঝরা, সহিষ্ণুতা নেই। গণতন্ত্রের প্রকৃত গণতন্ত্র হবে কি, সরকারি এবং বিরোধী দলের মধ্যে একটা সহিষ্ণুতার পরিবেশ থাকবে। সরকারি দল যেমন বিরোধী দলকে গুরুত্ব দেবে, তার প্রতি সহিষ্ণুতা দেখাবে, তেমনি বিরোধী দলগুলো সরকারের কাজের গঠনমূলক সমালোচনা করবে। শুধু বিরোধিতার নামে বিরোধিতা করলে হবে না, একটা সহিষ্ণুতার বোধ থাকতে হবে। মূলত আজকের দিনে ভারতবর্ষের ক্ষেত্রে বা আমাদের রাজ্যের ক্ষেত্রে একটা ধর্মীয় অসহিষ্ণুতার পরিবেশ গড়ে উঠেছে। এর ঊর্ধ্বে উঠতে হবে, তাহলে গণতন্ত্র সাফল্যমণ্ডিত হবে। শক্তিশালী বিরোধী দল, এটা হচ্ছে আরেকটি অন্যতম শর্ত। শক্তিশালী বিরোধী দল, কারণ শক্তিশালী বিরোধী দল হচ্ছে সরকারি দলের একটা চালিকা শক্তি। সরকারি দল যদি কোনো অন্যায় কাজ করে, জনগণের স্বার্থ বিরোধী নীতি গ্রহণ করে, জনগণের স্বার্থ বিরোধী সংবিধান তৈরি করে, আইন তৈরি করে, তাহলে বিরোধী দল সেই দলকে গঠনমূলক সমালোচনার মধ্য দিয়ে তাকে সঠিক পথে পরিচালনা করতে সাহায্য করবে। এটা যে গণতন্ত্রের বিরোধী দল একটা বিশাল ভূমিকা। যে গণতন্ত্রের সাফল্য নির্ভর করছে অনেকটা শক্তিশালী বিরোধী দলের ওপরে। বিরোধী দল সরকারি দলের কাজকর্মের গঠনমূলক সমালোচনা করে সরকারকে সঠিক পথে পরিচালনা করতে হবে, তাই বিরোধী দলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তারপরে হচ্ছে কি, সংকীর্ণতা পরিহার। আমি একটু আগে বললাম যে সমস্ত দলের নেতা কর্মীকে সমস্ত রকম সংকীর্ণতা পরিহার করতে হবে। সম্পূর্ণ সংকীর্ণতা, ধর্মীয় সংকীর্ণতা, জাতিগত সংকীর্ণতা, বর্ণগত সংকীর্ণতা, ভাষাগত সংকীর্ণতা, আঞ্চলিক সংকীর্ণতা, এগুলোর ঊর্ধ্বে উঠে এক বৃহত্তম গণতান্ত্রিক আদর্শের দ্বারা অনুপ্রাণিত হতে হবে, তাহলে গণতন্ত্র সাফল্যমণ্ডিত হবে, নচেত নয়। তারপরে যেমন ধরো স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ, এটা গণতন্ত্রের অন্যতম একটা সাফল্যের শর্ত। স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ হবে সম্পূর্ণ নিরপেক্ষ এবং স্বাধীন। কোনোরকমভাবে আইন বিভাগ বা শাসন বিভাগ কোনোরকমভাবে বিচার বিভাগকে প্রভোগ করবে না, প্ররোচনা করবে না, বা সেখানে মদত দেবে বা সেখানে নাক গলাবে না। বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে যদি থাকেন, যদি নিরপেক্ষভাবে বিচার কাজে রায় দিতে পারেন, শাসন বিভাগ আইন বিভাগের প্রভাব মুক্ত হয়ে, তাহলে গণতন্ত্র রক্ষা করা যাবে, তাহলে গণতন্ত্র সাফল্যমণ্ডিত হবে, তাহলে ন্যায়ের বাণী নিভৃতে কাঁদবে না। তাহলে এই ক্ষেত্রে কি দরকার? নিরপেক্ষ ও স্বাধীন বিচার বিভাগ দরকার, যদি গণতন্ত্রকে সাফল্যমণ্ডিত করে তুলতে হয়। তারপরে কি, লিখিত সংবিধান। লিখিত সংবিধানটা কি, যে যদি সংবিধান লিখিত আকারে থাকে, তাহলে সরকার তার পরিধি জানতে পারবে, পরিধি সম্পর্কে সজাগ থাকবে, এবং সরকারের কি করণীয় তার সাংবিধানিক গণ্ডির মধ্য থেকে যাবতীয় কার্যাবলী সম্পাদন করবে। গণতান্ত্রিক ব্যবস্থা যদি যুক্তরাষ্ট্র কাঠামো থাকে, তাহলে
রাজ্য এবং কেন্দ্রের মধ্যে ক্ষমতাকে সুস্পষ্টভাবে বন্টন করে দেওয়া থাকবে যদি সংবিধান লিখিত হয়। এবং লিখিত সংবিধান হলে জনগণ তার অধিকার, তার কর্তব্য এবং সরকারের কাজের সীমাটা কত দূর তা জনগণ বুঝতে পারবে। অতএব লিখিত সংবিধান হলে গণতন্ত্র সাফল্যমণ্ডিত হতে পারবে। ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঘটাতে হবে। ক্ষমতা কোনোভাবেই একটা জায়গায় বা কেন্দ্রীকরণ ঘটবে না। অর্থাৎ ক্ষমতাকে একটা গ্রামীণ স্তর পর্যন্ত ছড়িয়ে দিতে হবে। সেন্ট্রাল থেকে রাজ্য, রাজ্য থেকে গ্রামীণ, অর্থাৎ গ্রামীণ স্বায়ত্ত শাসন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, যাতে গ্রামের মানুষ, সমস্ত মানুষ যাতে রাজনৈতিক ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারে, রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে পারে, এই ব্যবস্থাটা করতে হবে। তাই পঞ্চায়েত ব্যবস্থাকে আরও কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের প্রভাব থেকে মুক্ত রেখে প্রকৃত অর্থে লোকাল সেলফ গভর্নমেন্টগুলোকে কার্যাবলী সম্পাদন করতে হবে জনগণের স্বার্থে। কারণ একটা বিশাল অংশের মানুষ গ্রামে বসবাস করে, তার গ্রামীণ স্বায়ত্ত শাসন ব্যবস্থার হাতে প্রচুর ক্ষমতাকে অর্পণ করতে হবে। ক্ষমতা কোনোভাবেই সেন্ট্রালাইজেশন হবে না, ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করতে হবে, তাহলে গণতন্ত্র সাফল্যমণ্ডিত হবে। কারণ সংখ্যাগরিষ্ঠ মানুষ রাজনৈতিক কাজে অংশগ্রহণ করতে পারবে। তারপর হচ্ছে কি, সুযোগ্য নেতৃত্ব। সুযোগ্য নেতৃত্ব হচ্ছে গণতন্ত্রের সাফল্যের অন্যতম শর্ত। সোমপিটার বলেছেন, রাষ্ট্রবিজ্ঞানী, যে একটা দেশের গণতন্ত্র নির্ভর করছে সেই দেশের শাসক, যিনি শাসক প্রধান, তিনি হবেন সৎ, বিবেকবান এবং দূরদৃষ্টি সম্পন্ন। তিনি হবেন যুক্তিবাদী, বিজ্ঞানবাদী, তাহলেই গণতন্ত্র সাফল্যমণ্ডিত হবে। এবং সেই ব্যক্তি সমগ্র দেশের প্রকৃত নেতা হয়ে উঠতে হবে। সোমপিটার বলেছেন যে সুযোগ্য নেতৃত্ব ছাড়া গণতন্ত্র সাফল্যমণ্ডিত হতে পারে না। তারপরে কি, রাজনৈতিক সামাজিক অধিকার। রাজনৈতিক সামাজিক অধিকার, মানুষের মধ্যে যদি রাজনৈতিক সামাজিক অধিকার থাকে তাহলে গণতন্ত্র সাফল্য হবে। কারণ নির্বাচিত হতে বা নির্বাচন করার অধিকার মানুষের থাকতে হবে, এবং সমস্ত সামাজিক অধিকার, স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার, যে কোনো পেশা বৃত্তি গ্রহণ করার অধিকার ইত্যাদি যদি থাকে জনগণের মধ্যে, সামাজিক অধিকারগুলো যদি থাকে, তাহলে গণতন্ত্র সাফল্যমণ্ডিত হবে। এবং সৎ, দক্ষ, কর্তব্যপরায়ণ কর্মচারী দরকার। গণতন্ত্রকে সাফল্যমণ্ডিত করতে গেলে যে সমস্ত সরকারি অফিসাররা থাকেন, যারা আমলা বলা হয়, সরকারি উচ্চপদস্থ যারা সরকারি কর্মচারী, তারা হবেন নিষ্ঠাবান, তারা হবেন সৎ, কর্তব্যপরায়ণ। যদি এই সমস্ত সরকারি আধিকারিকগণ, সরকারি উচ্চপদস্থ অফিসারগণ যদি সৎ, সুদক্ষ, কর্তব্যপরায়ণ, কর্তব্যনিষ্ঠাবান হন, তাহলে গণতন্ত্র সাফল্যমণ্ডিত হতে বাধ্য হবে। এবং সর্বোপরি বলি, এই যে আমরা গণতন্ত্রের পক্ষে বিপক্ষে গণতন্ত্র সাফল্যের শর্তাবলীগুলো বললাম, এর শেষ কথা হচ্ছে, যদি অর্থনৈতিক সাম্য তৈরি করা না হয় তাহলে প্রকৃত অর্থে গণতন্ত্র থাকতে পারে না। আমরা শ্রেণী বৈষম্য সমাজে আমরা অর্থের দিক থেকে পার্থক্য স্বীকার করে নিয়ে, ধনী গরিবের পার্থক্য স্বীকার করে নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা একটা বাড়ির উপরে সৌধ নির্মাণ করা ছাড়া আর কিছুই নয়। ধনবৈষম্য যদি সমাজ থাকে, এই ধনবৈষম্য সমাজে যদি আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে যাই, সেটা হবে একটা সত্যের অপলাপ। আমাদের প্রথমে দরকার, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গেলে একটা আর্থিক সাম্য দরকার। ধনবৈষম্যকে বিলীন করতে হবে, তাহলেই প্রকৃত অর্থে গণতন্ত্র থাকতে পারে। তাই লেস্কি বলেছেন, উইদাউট ইকোনমিক্যাল ইকুয়ালিটি আনলেস আদার্স ইকুয়ালিটি। এখানেই
শেষ করছি আজকে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।